স্যার আসসালামু আলাইকুম স্যার। এই সোয়ালের আপনার সাথে দেখা করার জন্য ঘুরে বেড়াচ্ছি, কেউ এই গেটের মধ্যে ঢুকতে দিচ্ছে না। আচ্ছা তুমি এখন যাও, তোমার সাথে পরে কথা বলবো। ওয়ালাইকুম আসসালাম। তোরা কেন? তোরা এখানে কি করিস? আর বিনা অনুমতিতে ভিতরে ঢোকার চেষ্টা কেন করছিস? শোন, এখন এখান থেকে যা, তা না হলে কিন্তু সিকিউরিটি ডেকে গার্ড ধাক্কা দিয়ে এখান থেকে বের করে দিব। এ বউ, স্যার আমার সাথে এমন ব্যবহার করতেছে কিসের জন্য? স্যার আপনি এমন করতেছেন কেন? আরে আমি তো আপনার সাথে দেখা করার জন্য নিয়ে আসলাম। এটা কোনো ফকিরদের অফিস না, এটা বড় লোকদের অফিস। শোন, এখানে আমরা ফ্ল্যাট কেনা বেচা করি। তোদের সাথে এখানে দাঁড়িয়ে শুধু শুধু সময় নষ্ট করার সময় আমার নাই। ভালোই ভালোই বলছে, এখান থেকে চলে যা। আর হ্যাঁ, তোদের পরিচয় তো জানতে পারলাম না। এখানে কোনো চুরির উদ্দেশ্যে তো আসিসনি। স্যার এইসব কথা করছে কিসের জন্য? স্যার মনে হয় আমাকে বুঝতে পারেনি, চিনতে পারেনি। আচ্ছা স্যার, আপনি এসব কি করছেন? আমি কেন এই জায়গায় চুরি এতে আস? আরে আমরা তো আইছি ফ্ল্যাট কেনার জন্য। স্যার এমনি ফ্ল্যাটের দাম কত? সকাল সকাল নেশা করে এসেছিস সেখানে? এই, তুই কি জানিস ফ্ল্যাট কাকে বলে? শোন, শুধু শুধু তোরা আমার সময় নষ্ট করিস না। স্যার শোনেন, আপনি শুধু শুধু আমাকে ভুল বুঝতেছেন। আমরা সত্যি সত্যি এই জায়গায় ফ্ল্যাট কিনতে আইছি, তাও একটা না, 3টে ফ্ল্যাট কিনবো, 3টে। স্যার আমার বউ একদম ঠিক কথা করছে স্যার। শোনেন স্যার, আপনারা হচ্ছে ফ্ল্যাটের ব্যবসা করেন, আপনারা ফ্ল্যাট কেনেন, ফ্ল্যাট বেচেন। আমাকে তারা বেশি যে করে টাকা পাবেন, মানসি তারা বেশি সেই টাকাই পাবেন। তাই আমাকে তারা বেশি সমস্যা কি? আমাকে তারা ফ্ল্যাট বেচে দেন, আমরা তার বাইনাও করে দিই। জামাই বউ মিলে সার্কাস খেলা দেখাচ্ছিস তাই না? তোরা সার্কাসের জোকার আর আমি তার দর্শক। শোন, আমার মেজাজটা এমনি গরম আছে। ভালোই ভালোই বলছি, এখান থেকে চলে যা। ও বুঝতে পারছি, স্যারের সমস্যা না, সমস্যা আমার। আসলে এই যে জামা কাপড় পরে আইছি তো, আর ভাবিছে আমাকে তার কোনো টাকা পয়সা নেই, এই জন্য স্যার এইসব কথা করছে, তাই না? স্যার বিশ্বাস করেন, আমরা জামা কাপড় এইসব পরিস্থিতি কি হয়েছে, আমাকে তারা মেলার টাকা পয়সা। শোনেন, আমার বউ আবদার করেছে এই জায়গাতে 3টে ফ্ল্যাট কিনতে হবে, এই জন্য 3টে ফ্ল্যাট কিনে দিচ্ছি। একটা ফ্ল্যাটে আমার বাপ মা থাকবে, আর একটা ফ্ল্যাটে ওর বাপ মা থাকবে, আর একটা ফ্ল্যাটে আমরা দুইজনে থাকবো। এই জন্য আপনার সাথে কথা করতে আইছি 3টে ফ্ল্যাটের ব্যাপার। ওরে বাবা, তোরা 3টা ফ্ল্যাট কিনতে এসেছিস? এই জানিস, তোরা কি জানিস একটা ফ্ল্যাটের দাম কত? একটা ফ্ল্যাটের দাম 5 কোটি টাকা, 3টা ফ্ল্যাটের দাম 15 কোটি টাকা। তোরা কি এখনো ভালো করে জানিস 15 পর কয়টা শূন্য দিলে 15 কোটি টাকা হয়? সকাল সকাল আমার মাথা নষ্ট করিস না তো। কাছে যা, গ্রামে যা, গ্রামে যে খেতে খাবারেতে কাজ কর, তোদের কাজে দিবে। যা। স্যার তো দেখতেছে আমাকে কথা বোঝার চেষ্টাই করতেছে না। তুমি ঠিক কথাই কইছো। এই যে আমরা সস্তা কাপড় চোপড় পরে আইছি, এই জন্য স্যার মনে করতেছে যে আমাদের কাছে কোনো টাকা পয়সা নেই। শোনেন স্যার, আমাদের কাছে টাকা পয়সা আছে, সত্যি সত্যি আমরা 3টে ফ্ল্যাট কিনবো। এই, এখান থেকে এখন চলে যা, তা না হলে কিন্তু সিকিউরিটি ডেকে ঘাট ধাক্কা দিয়ে তোদের বের করে দিতে বাধ্য হবো। একটু পর আমার একটা বড় ক্লায়েন্ট আসবে, 1800 স্কোয়ার ফিটে 3টা ফ্ল্যাট কিনবে। তারা যদি এসে দেখে তোদের মতন ছোট লোকদের সাথে আমি দাঁড়িয়ে কথা বলছি, তাহলে আমার ডিলটাই ক্যান্সেল হয়ে যাবে। কি ব্যাপার স্যার, কি হচ্ছে? এখানে কোনো সমস্যা হচ্ছে? আরে আর বলো না, কোথা থেকে এই পাগল ছাগল যে এসেছে, গ্রামের গাইয়া ছোট লোক কোথাকার, এসে সকাল থেকে আমার মাথাটা নষ্ট করে ফেলছে। এটার ঘাট ধাক্কা দিয়ে একটু বের করে দাও তো। আর হ্যাঁ, ওই যে আমাদের ওই যে ক্লায়েন্ট আসার কথা ছিল 3টা ফ্ল্যাট কেনার জন্য, তারা কোথায়? তারা এখন আসে না কেন? আমি তো সকাল থেকে তাদের জন্য ওয়েট করছি এখানে। আপনি কাকে বের করে দেওয়ার কথা বলছেন? ইনারাই তারা যারা আমাদের 1800 স্কোয়ার ফিটে 3টা ফ্ল্যাট বুকিং দিয়ে আপনার সামনে দাঁড়িয়ে আছে। হোয়াট? যারা 1800 স্কোয়ার ফিটে ফ্ল্যাট কিনতে চেয়েছিল, এনারাই তারা? স্যার আপনারা আসবেন না, আমাকে একটাবার কল দিয়ে আসবেন না, তাহলে তো আপনাদেরকে এখানে ওয়েট করতে হতো না। আমি অফিসের ভিতরে নিয়ে গিয়ে আপনাদের বসাতাম। আমি ফোন দেওয়ার প্রয়োজন মনে করি, কারণ আমি তো অফিস চিনি। তা শুধু শুধু ফোন দিয়ে জ্বালাতন করার দরকার নেই। আমি ভাবলাম আমার বউডারে নিয়ে চলে আসি, স্যারের সাথে কথা কব। স্যারের সাথেও ঠিক কথা কলাম, কিন্তু আপনার যে স্যার, আরে আল্লাহ রে আল্লাহ, মানুষে তো মানুষই মনে করে না। এই পৃথিবীর বুকে মনে হয় উনি মানুষ, আর কোনো মানুষ নেই। মানুষের সাথে কি করে কথা করতে হয় সেইটাও তো আমার সাজ জানে না। উনারে সার ফদ দিছে কিটা? আমারে সেই তহলেতে যা না তাই কই অপমান কর। মানুষই তো মনে করতেছে না আমারে করছে যে আমি কোনোদিনও ফ্ল্যাট কিনতে পারবো না, আমার ফ্ল্যাট কেনার যোগ্যতাই নেই, আমার টাকা পয়সা নেই, গ্রামের খেত গেও বুত কি এসব কথা করে অপমান করেননি আমারে। আই এম সরি স্যার, আসলে আমাদের ভিতরে একটা ভুল বোঝাবুঝি হয়ে স্যার। আমি আসলে বুঝতে পারিনি আপনারা এই 3টা ফ্ল্যাট কিনতে আসছেন। স্যার আসলে আপনারা যে পোশাক আশাক পরে এসেছেন, আমার মাথায় আসেনি যে আপনারা এই ফ্ল্যাটগুলি নিন। আমি ভেবেছিলাম যারা ফ্ল্যাটগুলি কিনতে আসবে তারা হয়তো বা স্যুট বুট পরে ভালো পোশাক পরে আসবে। আপনারা যে গ্রামের পোশাক পরে এভাবে ফ্ল্যাট কিনতে আসবেন আমি বুঝতে পারি স্যার। আমি এক্সট্রিমলি সরি।
আরে বাবা, এদের সুর একদম ফাইলটে গেল। হ্যাঁ দেখছো বউ, যখন ভাবিল যে আমার কাছে টাকা পয়সা কিছু নেই, তখন আমার কাছে যা না তাই মন চাই ব্যবহার করি। আর এখন যখন জানতে পারিছে যে আমার কাছে টাকা পয়সা আছে, আমরা ফ্ল্যাট কিনতে আইছি, তখন আমাকে স্যার স্যার করে সম্বোধন করতেছে। বাহ, স্যার প্লিজ স্যার, এসব কথা বলেন না। আমাদের ভিতর একটা ভুল বোঝাবুঝি হয়ে গিয়েছে। স্যার ভেতরে চলেন না স্যার, ভেতরে যে আমরা বসে আলোচনা, বাইরে দাঁড়িয়ে এভাবে কথা বলাটা ঠিক হবে না। স্যার চলেন স্যার ভেতরে। যাব না, আমরা এই জায়গাতে ফ্ল্যাট কিনবো না। আমি কত শখ করে আমার জামাইয়ের কাছে আবদার করিলাম এই জায়গায় ফ্ল্যাট কেনার জন্য, আমার এখন আর লাগবে না। আমি এই জায়গাতে ফ্ল্যাট কিনবো না, যদি প্রয়োজন হয় আমরা অন্য জায়গাতে ফ্ল্যাট। শোনেন স্যার, ভাত ছিটালি কাকের অভাব হয় না, আর টাহা থাকলে ফ্ল্যাটের অভাব হবে না। আমাদের কাছে মেলা টাহা আছে, আমরা অন্য জায়গাতে এর থেকেও ভালো ফ্ল্যাট কিনবো। ম্যাম প্লিজ, ম্যাম এভাবে বলবেন না, আপনি চলুন না ম্যাম। ম্যাম একটু ভেতরে চলুন, আমরা এই এরিয়াতে সবচেয়ে ভালো ফ্ল্যাট মেকিং করি। আমি প্রত্যেকটা ফ্ল্যাট আপনাকে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি ম্যাম, আপনার একবার দেখলে অবশ্যই পছন্দ হবে। ম্যাম প্লিজ ভেতরে চলুন, ভেতরে গেলে বুঝবেন। বাস, আপনারা আর কোনো কথা শুনতে চাচ্ছি না। আমার বউ কি করে দিচ্ছে আপনি শোনেননি? আমার বউ আবদার করিল এই জায়গাতে ফ্ল্যাট কিনবে, এখন আমারে কইছে ফ্ল্যাট কিনবি না। তাহলে আপনি ফাই ধরলেও আপনার এনতে আমরা ফ্ল্যাট কিনবো না, দরকার পড়লে অন্য জায়গাতে ফ্ল্যাট কিনবো, তবু আপনার এনতে ফ্ল্যাট কিনবো না। কারণ আপনি যে মানুষ, আপনার যে ব্যবহার, এরম ব্যবহারে কোনো মানুষ আপনার এনতে ফ্ল্যাট কিনবে? আমার তো মনে হয়, শোনেন, চাকরি বাঁচাতে চালি নিজের ব্যবহার ঠিক করেন, প্রত্যেকটা মানুষের সমান সই দেখবেন। আপনারা তো শুট বুট দিয়ে মানুষ বিচার করেন, যারা শুট বুট পরে থাকে তাকে পকেটে টাকা পয়সা থাকে, তাকেই ব্যাংকে টাকা পয়সা। একটা কথা মনে রাখবেন, গ্রামের মানুষের লুঙ্গির খোটা যে পরিমাণ টাকা থাকে না, সেই পরিমাণ টাকা ওই শহরের মানুষের ব্যাংক অ্যাকাউন্টেও থাকে না। এই তুমি এই ভিটার সাথে এত কথা কথা কিসের জন্য আমি বুঝতে পারি। এত কথা কওয়ার তো দরকার নেই, বাড়ি যেতে হবে, অন্য জায়গায় ফ্ল্যাট দেখতে হবে। আরে সারেন গাড়ির সামনে দিতে, এই গাড়িটাও আমার। আসো, তোমার সাথে কথা বললে না আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর তুমি কি জানো, তোমাকে আমি টাকা দিয়ে কিনে রাখি। যে টাকা তুমি আমাকে দিতে চাচ্ছ, ওই টাকা তোমার মেকআপের পেছনে খরচ করো, কারণ তোমার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। তুমি এসেছো, আমি জানতাম ঠিক তুমি আসবে। এখন তো তুমি মস্ত বড় অফিসার, আমার যে কি ভালো লাগছে। দেখো, তোমার পছন্দের বুনো ফুল এনেছি, নাও। এই যে মিস্টার, কে আপনি? আপনার সাহসটা কম না? আপনি আমার এই দামি গাড়ির সামনে কেন এসে দাঁড়ালেন? আপনার গায়ের এই দুর্গন্ধের জন্য আমার এসিটাও বিষাক্ত হয়ে যায়। কি আলবি, এই খ্যাত দুর্গন্ধযুক্ত ছোট লোকটা কি তোমাকে চেনে না? আরে না, গ্রামে থাকলে এরকম দুই একটা পাগল পিছনে লেগেই থাকে। আলবি, তুমি আমাকে চিনতে পারছো না? আমি সৈকত, তোমার সৈকত। আরে গত মাসেও তো আমার মায়ের শেষ সম্বল কানের দুলটা বিক্রি করে তোমাকে ল্যাপটপ কেনার টাকা পাঠিয়েছিলাম। শুনুন মশাই, আপনি যে টাকাগুলো দিয়েছিলেন ওগুলো আমি ধার হিসেবে নিয়েছি। আর আপনি সামান্য একজন রাজমিস্ত্রি, আপনার সাথে আমার কিসের সম্পর্ক থাকে? আর আপনার স্ট্যাটাস আর আমার স্ট্যাটাস কি এক? যেদিন তোমার বাবা টাকার অভাবে তোমার পড়াশোনা বন্ধ করে দিতে চাচ্ছে, সেদিন এই রাজমিস্ত্রি দিন রাত এক করে ঘাম ঝরিয়ে টাকা জমিয়ে তোমার পরীক্ষার ফিস জমা দিয়েছিল। আর তুমি এখন বড় অফিসার হয়ে টাটাস খুঁজছো। শোনো, আমি তোমার টাকাটা ফেরত দিব এবং সুদ সহই তোমার টাকাটা ফেরত। তোমার সাথে কথা বললে না আমার মান সম্মান ধুলোয় মিশে যাবে। আর তুমি কি জানো, তোমাকে আমি টাকা দিয়ে কিনে রাখতে পারি। তুমি তো আমার অতীতে শুধুমাত্র একটা ভুল ছিলে। টাকার অনেক গরম হয়ে গেছে, তাই না আলভি? তুমি ঠিকই বলেছো, টাকা দিয়ে তুমি সবকিছু কিনতে পারো, কিন্তু টাকা দিয়ে ওই দিনগুলো কিনতে পারবে না, যে দিনগুলো আমি আমার রক্ত পানি করে তোমার জন্য টাকা পাঠিয়েছি। আমাকে তোমার টাকা দিতে হবে না, যে টাকা তুমি আমাকে দিতে চাচ্ছ ওই টাকা তোমার মেকআপের পেছনে খরচ করো, কারণ তোমার চেহারাটা কেমন ফ্যাকাশে হয়ে গেছে। হ্যালো, আসসালামু আলাইকুম। এই যে মিস্টার, আপনি কি জানেন আপনি কার গাড়িতে ঘুরে বেড়াচ্ছেন? আরে এটা তো জানার কি আছে, এটা আমার হবু স্ত্রীর গাড়ি। ভুল বললেন, এই গাড়িটা আর আলভি যে কোম্পানিতে চাকরি করে সেই কোম্পানির মূল মালিকের নাম সৈকত চৌধুরী। তুমি তুমি সেই সৈকত চৌধুরী? হ্যাঁ আলভি,
তুমি যে কোম্পানিতে জয়েনিং লেটার পেয়েছিলে সেই কোম্পানিটা আমারই একটা বেনামি কোম্পানি। আমি রাজমিস্ত্রি ছিলাম ঠিকই, কিন্তু আমি আমার মেধা এবং পরিশ্রমের মাধ্যমে এই জেলার সবচেয়ে বড় কন্ট্রাক্টর। আমি শুধু এটাই দেখতে চেয়েছিলাম যে সফল হওয়ার পর তোমার মনটা আগের মতো থাকে কিনা। যে নারী তার অতীতকে সম্মান করতে জানে না, সেই নারী আমার কোম্পানির ভবিষ্যৎ গড়ার যোগ্যতাও রাখে না। আর এই যে আপনি যাকে বড় লোক ভেবে বিয়ে করতে চাচ্ছেন, সে একটা অপদার্থ বেঈমান ছাড়া আর কিছুই না। আলভি, তোমার অহংকার ছিল টাকা আর পদের, আর আমার অহংকার ছিল সততা এবং ত্যাগের। মনে রেখো, সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় যাদেরকে অবজ্ঞা করে যাবে, উপর থেকে নিচে পড়ার সময় কিন্তু তাদের সাথেই দেখা হবে। ধরার মতো কাউকেই পাবে। শোনো, আজ থেকে আমার কোম্পানি থেকে তোমাকে বহিষ্কার করে দেওয়া হলো। এই গাড়ি আর ফ্ল্যাট দুটোই আমি এই মুহূর্তে নিয়ে নিলাম। গাড়ির চাবিটা দাও। আচ্ছা, গত 7 দিন আগে যে আলামিন ভাইয়ের বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়ে, আপনাকে কি দাওয়াত দিয়েছিল? আলামিন বাবাজির বোনের বিয়ে হচ্ছে মাত্রই তো তোমার মুখ দিয়ে শুনলাম। যখন আপনাদের পরিবারে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন দাওয়াত পায় কারা? এলাকার গণ্যমান্য ব্যক্তিরা। আবার যখন আপনাদের পরিবারে কেউ মারা যায়, তখন যারা কবর খুঁড়তে আসে, যারা গোসল করাতে আসে, যারা দাফন করাতে আসে, তাদেরকে দাওয়াত দেওয়া তো দূরে থাক, তাদের কথা একটা বার মনেও করেন না আপনারা। চাচা দাঁড়ান, আপনি কবর আগে খুঁড়বেন না। কেন বাবা, এলাকার কেউ মারা গেলে তো কবর আমি খুঁড়ি, তাছাড়া তো কবর খোঁড়া ভালো কাজ। আর ভালো কাজে কেন তুমি বাধা দিচ্ছ? চাচা, আপনি ভালো কাজ করেন সেটা আমি জানি, কিন্তু এই সমাজে এদের মতো বড় লোকদের কবর চাচা আপনি জানেন না যে সব কাজ মাথায় নিতে নেই? পারলে ওরা অন্য কাউকে দিয়ে কবর খুঁড়ুক। এই কামরুল, তুই কেন বাবার কবর খুঁড়তে নিষেধ করছিস? হ্যাঁ, তুই জানিস না আমার বাবা কে ছিলেন? এই তুই জানিস না আমি কার সন্তান? তোর এত বড় সাহস, তুই কবর খুঁড়তে নিষেধ করিস? তোকে কি গ্রাম থেকে বের করে দিতে হবে? বাবা, তুমি এমন করে কেন কথা বল? আর তাছাড়া কি হয়েছে একটু ক্লিয়ার করে আমাকে বলো। আরে কি হয়েছে সেটা জেনে আপনি কি করবেন? আপনার কাজ কবর খোঁড়া, আপনি কবর খুঁড়ুন। চাচা দাঁড়ান, আমি বললাম না আগে আপনি কবর খুঁড়বেন না? আগে আমার পুরো কথা শুনবেন, তারপর কবর খুঁড়বেন। খবরদার কামরুল, তুই যদি এখানে দাঁড়িয়ে আর একটি কথা বলিস না, তাহলে তোকে কিন্তু ঘাড় ধাক্কা দিয়ে গ্রাম থেকে বের করে দেবো। আলামিন ভাই, আপনি কি গায়ের জোরে কথা বলছেন, নাকি বংশের জোরে কথা বলছেন, নাকি অহংকারের জোরে কথা বলছেন? আমরা গরিব বলে কি আমরা মানুষ না? না, তোদের মতো গরিবদেরকে আমরা মানুষ বলে মনে করি না। এই তুই জানিস না এই এলাকার মানুষ আমাদেরকে কতটা ভয় পায়, আমাদেরকে কতটা সম্মান করে, আর তোদেরকে কেই বা চেনে? আরে আমাদের মতো গরিবদের তো আপনাদের তখনই লাগবে যখন আপনার পরিবারে কেউ মারা যাবে, তখন তাকে দাফন কাফন করানোর জন্য, তাই তো? এই কামরুল, তুই এসব বলে কি বোঝাতে চাচ্ছিস? হ্যাঁ, কি বলতে চাচ্ছিস ঘুরিয়ে পেঁচিয়ে না বলে ক্লিয়ার কাট বলে দে। হ্যাঁ বাবা কামরুল, তুমি কি বলতে চাও ক্লিয়ার করে বলো তো। তোমার জন্য অনেকক্ষণ দাঁড়িয়ে রয়েছি, কবর খুঁড়তে পারছি না। ওদিকে ওরা দাঁড়িয়ে আছে, কবর খোলা হলে ওরা লাশ দাফন করবে। দেখো বাবা, দেরি হলে কিন্তু আমার বদনাম হবে। চাচা, আমি আজকে সবকিছু বলার জন্য এসেছি, কারণ আজকে বলার সময় এসেছে। কি আলামিন ভাই, গত 6 মাস আগে না আপনার মা মারা গেলেন? হ্যাঁ, মায়ের বয়স হয়েছিল, মা মারা গিয়েছে, তার সাথে কবর খোঁড়ার কি সম্পর্ক? সেটাই আপনাকে ক্লিয়ার করে বলবো। আচ্ছা, আপনার মা মারা গেলে সর্বপ্রথম কবর খোঁড়ার জন্য কে এসেছিল? কেন, আমাদের আলী চাচা এসেছিল। তাছাড়া গ্রামে কেউ মারা গেলে তো আলী চাচাই কবর খোঁড়ে। আচ্ছা, গত 7 দিন আগে আপনার বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছেন না? হ্যাঁ দিয়েছি। কামরুল, তুই আজকে এখানে হঠাৎ করে এসে এসব কথা কেন বলছিস? হ্যাঁ, তোর এই ধরনের ফালতু কথা শোনার মতো আমার টোটালি সময় নেই। আলী চাচা, আপনি কেন দাঁড়িয়ে আছেন? কবর খুঁড়ুন। খুঁড়ছি, এই কবর খোল। চাচা দাঁড়ান, আগে আমার পুরো কথা ক্লিয়ার হবে, তারপর আপনি কবর খুঁড়বেন, তার আগে না। বাবা কামরুল, তুমি কি ঠিক আছো? আমার জানা মতে তুমি এলাকার একটা ভালো ছেলে, মানুষের উপকার করো, তাহলে মানুষের বিপদে কেন এমন করছো? চাচা, কিছু মানুষের ভেতরের মানুষটাকে জাগিয়ে তোলার জন্য বিপদের সময় শক্ত হয়ে কথা বলতে হয়, কারণ সুখের সময় মানুষ মানুষকে মনে রাখে না। আচ্ছা, গত 7 দিন আগে যে আলামিন ভাইয়ের বোনের বিয়ে খুব ধুমধাম করে দিয়েছে, আপনাকে কি দাওয়াত দিয়েছিল? আলামিন বাবাজির বোনের বিয়ে হচ্ছে মাত্রই তো তোমার মুখ দিয়ে শুনলাম। কি আলামিন ভাই, আপনার বোনের বিয়েতে আপনি আলী চাচাকে দাওয়াত দেননি কেন? আপনার কি আয়োজনে কম ছিল নাকি অন্য কোনো বিষয়? আরে আয়োজনে কম থাকবে কেন? আমার বোন বলে কথা, আমি আমার বোনকে ভিআইপি ভাবে বিয়ে দিয়ে 5000-এরও বেশি মানুষকে দাওয়াত করে খাইয়েছি। তাছাড়া সত্য কথা বলতে কি, আলী চাচার কথা আমার মাথায় ছিল না। এতক্ষণে আপনি লাইনে এসে, এই আমাদের মতো গরিবদের আপনাদের তখনই লাগে যখন আপনার পরিবারে কেউ মারা যায় বা বড় ধরনের কোনো বিপদ। কিন্তু আপনাদের পরিবারে যখন বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, খাওয়ার আয়োজন হয়, তখন আমাদের মতো গরিবদের কথা আপনাদের মনে থাকে না। আচ্ছা, আপনি কি জানেন গত 2 মাস আগে আলী চাচা অসুস্থ বিছানা শয্যাশায়ী ছিলেন?
জলে আমার গা পুড়ে যাচ্ছে মা, আমার খুব খারাপ লাগছে, আমাকে একটু ওষুধ খাওয়ানোর ব্যবস্থা কর মা। বাবা, ঘরে কোনো টাকা নেই, এমনকি রাতে খাওয়ার মতো কোনো চালও নেই। মানে আশেপাশে দেখ তো, চেয়ে কোথাও 100 টাকা পাস কিনা, আমি সুস্থ হয়ে কাজ করে দেনা পরিশোধ করে দেব মা, তবু আমাকে একটু ঔষধ এনে দে। কি ব্যাপার চাচা, কি হয়েছে? আপনি অবেলায় শুয়ে আছেন কেন? বাবা কামরুল, আজ 1 সপ্তাহ ধরে আমার গায়ে জ্বর, গায়ে কোনো বল শক্তিও নেই, আর কিছু খেতেও পারছি না, এমনকি রাতে যে কি খাবো তারও কোনো ব্যবস্থা নেই। চাচা, তাহলে আপনি আলামিন ভাইয়ের বাড়ি থেকে সাহায্য কেন চাইলেন না? আলামিন ভাই এই গ্রামের সব থেকে বড় লোক। তাছাড়া কিছুদিন আগে আলামিন ভাইয়ের মা মারা গেলে তো আপনি কবর খুঁড়ে দিলেন। চাচা, আমার মনে হয় কি আপনি আলামিন ভাইয়ের বাড়ি গেলে ওখান থেকে খালি হাতে ফিরবেন না। ভাইজান, আমি আলামিন ভাইয়ের বাড়িতে গিয়েছিলাম, সাহায্য তো দূরে থাক, আমাকে গরিব ছোট লোক আরো যা নয় তাই বলে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছে। থাক বোন, তুমি আর কান্না করো না, আমি চাচার জন্য ওষুধ আর খাবার নিয়ে আসছি। সেদিন তো আপনি আলী চাচার কোনো খোঁজ খবর রাখেননি। আপনাকে একটা কথা বলি, আপনি কি কোনোদিন দেখেছেন কোনো ধনী বা কোটিপতি ব্যক্তিকে কবর খোঁড়ার কাজ করতে? আর কোনোদিন দেখবেনও না, কারণ কোনো ধনী বা কোটিপতি ব্যক্তি এই ধরনের কাজ করে না। এসব কাজ কারা করে জানেন? এই আলী চাচার মধ্যে কিছু হতদরিদ্র মানুষ আছে, যারা মসজিদের মাইকে একটা বসানো মাত্র বিনা সাথে সকল কাজকর্ম ফেলে সব কাজ করতে চলে আসে। যখন আপনাদের পরিবারে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয় তখন দাওয়াত পায় কারা? এলাকার গণ্যমান্য ব্যক্তি। আবার যখন আপনাদের পরিবারে কেউ মারা যায় তখন যারা কবর খুঁড়তে আসে, যারা গোসল করাতে আসে, যারা দাফন করাতে আসে, তাদেরকে দাওয়াত দেওয়া তো দূরে থাক, তাদের কথা একটা বার মনেও করেন না আপনারা। যখন আপনাদের মতো ধনী ব্যক্তিরা অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন আপনাদের মতো কিছু সংখ্যক ধনী দামি ফল নিয়ে তাদেরকে দেখতে চান। যখন আপনাদের পরিবারে কেউ মারা যায় তখন যারা দাফন করাতে আসে, যারা কবর খুঁড়তে আসে, যারা গোসল করাতে আসে, তারা যখন অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকে তখন ফল নিয়ে দেখতে যত দূরে থাক, তাদের কথা একটা বার মনে করি। আপনারা সবাই জানেন যে হতদরিদ্র আলী চাচা আমাদের গ্রামে কেউ মারা গেলে একটা বার শোনা মাত্র তার সকল কাজকর্ম রেখে বিনা স্বার্থে এই ধরনের কাজ করতে চলে আসে। কিন্তু যখন আপনাদের বাড়িতে বড় ধরনের কোনো অনুষ্ঠান হয়, খাওয়ার আয়োজন হয়, তখন আলী চাচার কথা আপনাদের মনে থাকে না। আপনাদের মতো বড় লোকদের বাড়িতে যদি তাদের মতো মানুষের একবেলা খাবার না জোটে তাহলে তারা এইসব কাজ কেন করবে বলুন? কামরুল ভাই, আমি তো এই বিষয়টা কখনো এভাবে ভেবে দেখিনি। কামরুল ভাই, দয়া করে তুমি আমাকে ক্ষমা করে দাও। আলী চাচা, আসলে আমিও আপনার বিষয়টা এভাবে কখনো ভেবে দেখিনি, আমি আপনার সাথে খারাপ আচরণ করে ফেলেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। কামরুল ভাই, আমি কথা দিচ্ছি গ্রামের কেউ বিপদে পড়লে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো, প্রত্যেককে সাহায্য করার চেষ্টা করব। তুমি অন্তত দয়া করে রাগ করে থেকো না, তুমি চাচাকে কবর খোঁড়ার জন্য অনুমতি দাও। আলী চাচা, আলামিন ভাই যেহেতু তার ভুলটা বুঝতে পেরেছে, আপনি তাকে ক্ষমা করে দিন, তার বাবার জন্য কবর খুঁড়ুন। হ্যাঁ, ঠিক আছে বাবা। এখানে প্রায় 20 লক্ষ টাকা আছে, এই টাকা থেকে আমি আমার বাবার কবরে সর্বনিম্ন 10 লক্ষ টাকা দিয়ে দিতে চাই। আর আর এই যে আইফোন 13 প্রো ম্যাক্স, এই ফোনটা আমার বাবা ব্যবহার করতো, অনেক নামি দামি মানুষের সাথে কথা বলতো। এখন যদি আমি এই ফোনটা বাবার কবরে না দিয়ে দেই তাহলে মানুষ আমাকে কি বলবে বলুন তো? আমি বাবার বড় সন্তান, আমাকে না জানিয়ে বাবার লাশ কেন কবর দিতে নিয়ে এসেছেন? বাবাজি, তুমি তো ঢাকাতে ছিলে, তোমার সঙ্গে যোগাযোগ করার বহু চেষ্টা করেছি, পাইনি। তোমাকে ফোনে বারবার ট্রাই করেছি, ফোনটা বন্ধ ছিল, তাই কোনো দিশা না পেয়ে আমরা দাফন করতে চলে এসেছি। যাক, তুমি এসেছো ভালোই হয়েছে। না বাবাজি, আর কেউ আসতে বাকি আছে না? না, আর কেউ বাকি নেই। এই রাকিব, তুই বাবার লাশ কেন এখানে কবর দিতে নিয়ে এসেছিস? ভাইয়া, এটাই তো আমাদের কবরস্থান, গ্রামের কেউ মারা গেলে এখানেই দাফন করা হয়। গ্রামের মানুষের সাথে আমাদের বাবার তুলনা করলি নাকি? আরে এখানে তো ফকির মিসকিনদের কবর দেওয়া হয়, আমি আমার বাবাকে এখানে কবর দিতে দিব না। আলামিন, তুমি কেন মূর্খের মতো কথা বলছো? এটা মসজিদের কবরস্থান, মহল্লার কেউ যদি মারা যায় এখানেই তো কবরস্থ করা হয়, এবং কেউ যদি সেখানে জিয়ারাত করতে আসে, একজনের জিয়ারাত করলে সকলেরই জিয়ারাত হয়ে যায়। তাছাড়া আমি তোমার বাবার বন্ধু, ব্যাপারটা আমি দেখছি। সবাই এসো, লাশটা কবরে না ভাই। ইমাম সাহেব ধরুন। চাচা দাঁড়ান, আমি আমার বাবাকে এই ভেজা মাটিতে কবর দিতে দিব না। এই রাকিব, দ্রুত গিয়ে একজন রাজমিস্ত্রি নিয়ে আয়, আমার বাবার কবর পাকা করে টাইলস করে দিব, যাতে আমার বাবার লাশ পোকামাকড়ে না কাটতে পারে। আলামিন ভাই, আপনি সব কি বলছেন? আমি একদিন মসজিদের ইমাম এখানে দাঁড়িয়ে আছি, লাশ কিভাবে দাফন করাতে সেটা আমি খুব ভালো করে জানি। তাছাড়া আপনাকে দেখে তো অসুস্থ মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আপনার কিছু করতে হবে না, আপনি দাঁড়িয়ে থাকুন, যা করার আমরাই করছি। ইমাম সাহেব, 10 বাড়ির খাবার খেয়ে দেখি মুখে বুলি ফুটেছে। আরে আমার বাবা কি সাধারণ কেউ ছিল নাকি? আমার বাবা একজন ভিআইপি পারসন,
আমার বাবার জন্য এই সাধারণ কবর তো হবে না, আমি আমার বাবার জন্য টাইলস করে পাকা করে কবর করে দিব। আরে আমার বাবা মসজিদে গেলে সামনের কথা সবাই ছেড়ে দিত, সবাই তাকে সম্মান করতো। যেহেতু আমার বাবা একজন ভিআইপি পারসন, তাহলে তার কবরটা একটু স্পেশালি না হলে হয়? দেখুন আলামিন ভাই, একজন মৃত ব্যক্তি কবরে ঈমান আমল আর কাফন ছাড়া কিছু নিয়ে যেতে পারবে না। এখন আপনি যে কথাগুলো বলছেন এগুলো তো সম্পূর্ণ ইসলাম বিরোধী, আর আপনি যদি এটা করেন তাহলে তো কুফরি করা হয়ে যাবে। এই আপনি চুপ করুন, আমি আপনার সাথে কথা বলছি না। এই রাকিব, তুই আমাকে না জানিয়ে বাবাকে এখানে কেন কবর দিতে নিয়ে এসেছিস? ভাইয়া সবকিছু আলী চাচাই বলেছে। আলী চাচা, বাবাকে দাফন করার জন্য যে কাফনের কাপড়টা নিয়ে এসেছেন তার গজ কত করে? 40 টাকা গজ বাবা। মাত্র 40 টাকা কাপড়ের গজ? আচ্ছা, আপনারা এমন কেন বলুন তো? আমার বাবা কি সাধারণ কেউ যে তাকে আপনারা 40 টাকা গজের কাপড় দিয়ে দাফন করতে নিয়ে এসেছেন? আমার বাবার কি কোনো কিছুর কমতি আছে নাকি? এখনো কেন দাঁড়িয়ে আছিস? যা, খুলনা শহরে গিয়ে নামি ইতালি ব্র্যান্ডের কাপড় নিয়ে চলে আসবি, যা। বাবা আলামিন, কিছুদিন আগে আমার বাবা মারা গেছে, তাকে তো এই একই কাপড় দিয়ে দাফন করা হচ্ছে। তাছাড়া কাপড়টা তো উন্নত মানের, তাতে অসুবিধাটা কোথায়? আহা, দেখো তো কাণ্ডটা। আরে আপনি আপনার বাবার সাথে আমার বাবাকে কম্পেয়ার করছেন। আরে আমার বাবার কোনো কিছুর অভাব আছে না? আপনার বাবার মতো যদি সাধারণ কাপড় দিয়ে আমার বাবাকে দাফন করি তাহলে সমাজে কি আমাদের মান সম্মান থাকবে? তাছাড়া আমি একটা কথা ক্লিয়ার করে বলে দিচ্ছি আলী চাচা, আমি আমার বাবার কবর আগে টাইলস দিব, পাকা করব, তারপর ভালো নামি দামি ব্র্যান্ডের কাপড় পরাবো, তারপর দাফন করব, এর আগে না কিন্তু। আলামিন ভাই, একটু বেশি বেশি হয়ে যাচ্ছে না? আপনি তো দেখি মুরব্বী মানছেন না। আচ্ছা ঠিক আছে, আপনার মনের খায়েশটা কি বলুন তো? ইমাম সাহেব, আপনি আমার মনের খায়েশটা বুঝতে পারছেন না? তাহলে শুনুন, এই যে ঘড়িটা দেখছেন, বিগত 20 বছরে কোনো দিনও আমার বাবা হাত থেকে খুলিনি। এই ঘড়িটা আমি আমার বাবার কবরে দিয়ে দিতে চাচ্ছি। তাছাড়া 20 লক্ষ টাকা আছে, এই টাকা থেকে আমি আমার বাবার কবরে সর্বনিম্ন 10 লক্ষ টাকা দিয়ে দিতে চাই। আর এই যে আইফোন 13 প্রো ম্যাক্স, এই ফোনটা আমার বাবা ব্যবহার করতো, অনেক নামি দামি মানুষের সাথে কথা বলতো। এই ফোনটা বাবার কবরে না দিয়ে দেই তাহলে মানুষ আমাকে কি বলবে বলুন তো? ইমাম সাহেব, আমি আপনাকে হাত জোর করে অনুরোধ করছি, এই সামান্য কিছু দিয়ে এই এলাকার মানুষের মুখে একটা আলোড়ন সৃষ্টি করতে চাই। তা না হলে বোঝেন তো আমাদের মান সম্মানটা কোথায় যাবে? আলী চাচা, আপনি ইমাম সাহেবকে একটু বুঝিয়ে বলুন, কি কোনো বিষয় না, ওকে আমি ম্যানেজ করে নিব। আচ্ছা, আপনার কি কথা বলা শেষ হয়েছে? এখন আর কিছু মনে পড়ছে না, তবে একটু পরে যদি কোনো কিছু মনে পড়ে তাহলে আমি বলবো। না, আপনি যেহেতু বলেছেন আপনার কথা বলা শেষ, তাই আপনাকে কথা না, আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলছি। আপনার বাবার লাশ এখানে পড়ে থাকবে, আপনি একা আপনার বাবার লাশ দাফন করবেন। তবে যাবার আগে আমি কিছু কথা বলে যে কথাগুলো সবাই মনে রাখবেন। একটা মানুষ মারা গেলে তার সকল ক্ষমার দুয়ার বন্ধ হয়ে যায়। 2, একটা মানুষ মারা গেলে তার কোনো সম্পদ তার কোনো কাজে আসে না। আপনি যে বললেন আপনার বাবার কবরে আপনি টাকা, ঘড়ি, মোবাইল দিবেন, এগুলো আপনার বাবার কবরে কোনো কাজে আসবে না। এগুলো যদি দিতেই হয় তাহলে কোনো মসজিদ বা কোনো এতিমখানায় দান, তাহলে সেখানকার মানুষ এগুলো পেয়ে আপনার বাবার জন্য দোয়া করবে। ইমাম সাহেব, আমি কিছু কথা বলতে চাই। জি বলুন চাচা। বাবা আলামিন, তুমি যে আলোচনার আলোড়নের কথা বললে, এই আলোচনা ঠিকই হবে, তবে ভালোর দিকে নয়, খারাপের দিকে। আমার জানা মতে তোমার বাবা একজন কোটিপতি এবং দানবীর ছিলেন। তোমার বাবা এই রসুলপুর গ্রামের রাস্তার দুধারে 30 কিলোমিটার জুড়ে গাছ লাগিয়ে তোমাদের সুনাম হয়নি? তোমার বাবা এই গ্রামের অনেক মসজিদের সাথে সম্পৃক্ত ছিলেন এবং মসজিদের উন্নয়ন কল্পে উনি কিন্তু অনেকগুলো মসজিদ নির্মাণও করেছেন, তাতেও কি সুনাম হয়নি? এই গ্রামের অযোগ্য মেয়ে ছিল অনেকের, তাদের অর্থের অভাবে বিয়ে হচ্ছিল না, তোমার বাবা সেই বিয়ের ব্যবস্থা করেছেন। এতিম অনেক ছেলেপেলে আছে যে অর্থের অভাবে তাদের লেখাপড়া বন্ধ হয়ে যাচ্ছিল, সেই লেখাপড়ার ব্যবস্থা তিনিই করেছেন। বাবা, তোমাকে একটা কথা বলি, তুমি এখানে দাঁড়িয়ে যেসব কথা বলছো এগুলো শরিয়ত বিরোধী, শরিয়ত এগুলো কখনোই মানে না। চাচা চলুন, আমরা কেউ লাশ দাফন করবো না। চলো ভাইয়া, সবাই চলে যাচ্ছে, তুমি কিছু একটা করো। সবাই চলে গেলে আমরা বাবার লাশ কিভাবে দাফন করব? চাচা, চাচা যাবেন না চাচা, চাচা আপনারা চলে গেলে আমার বাবার লাশের দাফন করবে কে? চাচা আমাকে ক্ষমা করে দিন, আমি বুঝতে পেরেছি চাচা। ইমাম সাহেব, আপনি চাচাকে বুঝিয়ে বলুন আপনারা চলে গেলে করবে কে? কেন আপনি করবেন? আপনার তো কোনো কিছু অভাব নেই। ইমাম সাহেব এভাবে বলবেন না চাচা, ইমাম সাহেব বাবার লাশের দাফন করবে কে? এই রাকিব, চুপ করে দাঁড়িয়ে আছিস কেন? হ্যাঁ, ইমাম সাহেবের ক্ষমতা। ভাইয়া, অন্যায় করলে তুমি আর মাপ চাইবে, কেমন কথা? চাচা, চাচা দয়া করে আমার বাবার লাশের দাফন না করে যাবেন না। ইমাম সাহেব,
দয়া করে বাবার লাশ দাফন করুন, তারপর এখান থেকে যাবেন। আরে আমি তো আমার ভুলটা বুঝতে পেরেছি। আমি সাহেব, হ্যাঁ চাচা, ভাইয়া যেহেতু ভুলটা বুঝতে পেরেছে, তাহলে আপনারা দয়া করে ভাইয়াকে ক্ষমা করে দিন এবং বাবার লাশটা দাফন করুন। তোমার বড় ভাই নিজের ভুলটা বুঝতে পেরেছে, এটাই অনেক কিছু। ইমাম সাহেব, ওরা তো ছোট মানুষ, ওরা বুঝতে পারে নাই, ওদের বোঝার অনেক ভুল আছে। আপনি ক্ষমা করে দিয়ে আসুন, লাশটা দাফন করার ব্যবস্থা করুন। এখান থেকে সরে যা। আমি কারো বাবা না, আমি কারো খুনির বাবা না। স্যার, ওকে এখান থেকে নিয়ে যান। চাচা, আমি আপনার ছেলেকে নিয়ে আপনাকে 20 মিনিট সময় দিচ্ছি। এর ভিতর আপনার ছেলেকে তার মাকে দেখতে দিন। ওকে নিয়ে এসেছেন কেন? ওকে তো আমরা আনতে বলিনি। যান, এখান থেকে নিয়ে যান। তাহলে কন্ট্রোল রুমে কে ফোন দিয়েছিল? আচ্ছা যাই হোক, এত কথা বলবো না। আপনার ছেলেকে 20 মিনিটের ভিতর তার মাকে দেখান, না হলে 20 মিনিট পরে আমরা তাকে নিয়ে চলে যাব। সে আমার মায়ের মুখ দেখতে পারবে না, আপনি তাকে নিয়ে যান। দেখতে দিবেন কি দিবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। তাকে 20 মিনিটের জন্য আনা হয়েছে, তবে আমি আপনাদের কাছে অনুরোধ করছি তাকে শেষবারের মতো তার মাকে দেখতে দিন। প্লিজ বাবা, ভাইয়া, তোমরা কামরুল ভাইকে ফিরিয়ে দিও না। তাকে একটাবার মায়ের মুখটা দেখতে দাও। না, কোনো খুনি আমার সন্তান হতে পারে না। যে মানুষকে খুন করে সে আমার সন্তান হতে পারে না। তাছাড়া মা মারা যাওয়ার আগে ওসিয়াত করে গেছেন কামরুল যেন মায়ের মুখ না দেখে। বাবা, ভাইয়া, আমাকে মায়ের মুখটা একটিবারের জন্য দেখতে দাও, একটিবারের জন্য দেখতে দাও। সম্ভব না, তুই এখান থেকে চলে যা। যে মানুষ খুন করতে পারে সে বাবা মায়ের কলঙ্কিত সন্তান। বাবা, এইটা আমি করতে চাইনি, কিন্তু আমার অজান্তে কিভাবে কি হয়ে গিয়েছে। বাবা, ভাইয়া, তোমরা বিশ্বাস করো, আমার মনে অজান্তে কোনটা হয়ে গেছে, আমি করতে চাইনি। থাক, আর ন্যাকামি করতে হবে না। তোর জন্য আমরা আমাদের পরিবারের সম্মান হারিয়েছি, তোর জন্য আমরা আমার মাকে হারিয়েছি। এখন আমরা কেউ বাইরে যেতে পারি না। বাবাকে দেখলে বলে খুনির বাবা, আর আমাকে দেখলে বলে খুনির ভাই। ভাই, যা হওয়ারটা তো হয়ে গেছে, আমার সাথে এভাবে কথা বলছো কেন? আমাকে মায়ের মুখটা একটাবার দেখতে দাও। এই আপনাকে থানা থেকে দেওয়া 20 মিনিট শেষ হয়ে গিয়েছে, এখন চলুন। না না স্যার, আমি আমার মায়ের মুখটা না দেখে যাবো না স্যার। আবেগ দিয়ে কথা বললে হবে না, আইন বলেও একটা জিনিস আছে। ওসমান সাহেব, ওনাকে নিয়ে চলুন। বাবা, 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 2 দিন পরে আমার মাসি হয়ে যাবে বাবা। বাবা, আমাকে মাকে শেষবার মতো একটিবার দেখতে দাও বাবা। আমি তোমার মায়ের দ্বারা বিনতি করছি বাবা, আমাকে মাকে একটিবার দেখতে দাও বাবা। যা, এখান থেকে সরে যা। আমি কারো বাবা না, আমি কারো খুনির বাবা না। স্যার, ওকে এখান থেকে নিয়ে যান। স্যার, 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 আমি আপনার পায়ে ধরে ধরি স্যার। স্যার, আমাকে মাস্টারের সময় দিন স্যার, আমি আমার মাকে না। আইন কি তোর কথা মতো চলবে নাকি? আইনের নিজস্ব গতি আছে, এমনিতে দেরি করে ফেলেছিস, চল। স্যার দাঁড়ান। ভাইয়া, তুমি কি মানুষ? তুমি এই পরিবারের সম্মান রক্ষার্থে, তুমি তোমার বোনের ইজ্জত রক্ষার্থে নিজেকে অমানুষ বানিয়ে রেখেছো, নিজেকে অপরাধীর কাঠগড়ায় দাঁড় করিয়ে রেখেছো কেন? তুমি যাদের কথা চিন্তা করে নিজেকে আসামি বানিয়ে রেখেছো, তুমি যাদের কথা চিন্তা করে এত কিছু করলে, তারা তো তোমাকে একটিবারও বুঝলো না। থাকবো, তুই আর কথা বলিস না। আমার জীবন তো শেষ। আমি চাই আমার পরিবার ভালো থাকুক, সুখে থাকুক। আজকে আমি সবার চোখে অপরাধী, এতে আমার বিন্দুমাত্র আফসোস নেই। কিন্তু আমি কি করেছি, কাদের জন্য করেছি, সেটা আমি আর আমার আল্লাহই ভালো জানে। আমাকে নিয়ে চলুন। না স্যার, যাবেন না। আজকে সবার জানতে হবে ভাইয়া কেন সেদিন খুনটা করেছিল। তুই এসব কি বলছিস? বাবা, আমি যা বলেছি একদম ঠিক বলেছি। তোমরা যেই মানুষটাকে অপরাধী বলছো, তোমরা কি জানো সেই মানুষটা কি করেছে? এই মানুষটা তোমার সম্মান রক্ষা করতে, তোমার পরিবারের সম্মান রক্ষা করতে, তোমার মেয়ের ইজ্জত রক্ষা করতে সেদিন ওই খুনটা করতে বাধ্য হয়েছিল। সুন্দর, কেমন আছো তুমি? আরে বাঁচাও, বাঁচাও, কি আছো, বাঁচাও। ভাইয়া,
করলে? এই খুনের দায়ে তো তোমার ফাঁসি হবে। বোন, আমি যা করেছি তোর ইজ্জত রক্ষা করার জন্য করেছি। আমি যা করেছি আমার পরিবারের মান সম্মান রক্ষা করার জন্য করেছি। আমি জানি এই খুনের জন্য আমার ফাঁসি হবে, তাতে আমার বিন্দু মাত্র আফসোস নেই, কারণ আমি আমার বোনের ইজ্জত রক্ষা করতে পেরেছি। কোনো ভাইয়ের সামনে তার বোনের ইজ্জত যাবে, এটা কোনো ভাই সহ্য করতে পারবে না। আমার বেলায় তাই হয়েছে। তুই আমাকে নিয়ে চিন্তা করিস না, আমার যা হবে আমি সামলে নেব। তবে তোর কাছে একটা অনুরোধ, এই খুনের ব্যাপারে তুই কাউকে কিচ্ছু বলবি না। বোন, তোর মাথার হাতে কথা দে, তুই এই খুনের কথা কাউকে বলবি না। বলবো না। তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার কথা রাখতে পারলাম না। আমি তোমার কষ্ট সহ্য করতে পারছি না, তাই বাধ্য হলাম এই কথাটা সবাইকে বলে দিতে। বাবা, তুই আমাকে ক্ষমা করে দে। না বুঝে তোর সঙ্গে খারাপ আচরণ করে ফেলেছি। তুই তোর পরিবার, তোর বোনের ইজ্জতের কথা চিন্তা করে সব দোষ কাঁধে তুলে নিয়েছিস। আর আমরা তোর সঙ্গে খারাপ আচরণ করেছি। বাবা, তুই আমাকে মাফ করে দে বাবা, মাফ করে দে। ভাই, আমি না বুঝে তোর সাথে খারাপ আচরণ করে ফেলেছি। আয় ভাই, আয় মাকে দেখবি। দেখুন, আমি আইনের লোক, আমি আইনের ঊর্ধ্বে গিয়ে কোনো কাজ করতে পারবো না। এমনিতে আপনারা অনেক দেরি করে ফেলেছেন, এরপরে আর দেরি করলে আমার উপর মহলে জবাব দিয়ে